ইভেন্টটা পিছনে পিছনে লং শট লাগছে, লং শট উপর দিয়ে উপর দিয়ে আমি কি আপনাকে ইয়ে করবো, প্রেশার করবো? একটু 5 টাকা এদিকে আপনারা আরো লম্বা করেন স্পেস লম্বা করেন। উপস্থিত সুধীমণ্ডলী, এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার সঙ্গে স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। যে অধিকার আমরা এই দেশের জনগণকে দিয়েছে।
আসবে আসবে আপনারা পিছিয়ে থাকেন আরে আপনারা পিছিয়ে যান না একটু আপনারা তো একটু space দেন। সিনটা খারাপ করবেন না, একটু space দেন। পিছনে আসেন ক্যামেরা ক্যামেরা পিছনে প্রিয় উপস্থিতি, আমাদের প্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সবার সঙ্গে সৌজন্য বিনিময় করছেন। তার সঙ্গে আরো আছে তার স্ত্রী প্রথিতযশা চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান। প্রিয় চেয়ারম্যান জুবাইদা রহমান, আপনাদের শুভাগমনে আমরা সত্যি আনন্দিত। আপনাদের এই অনুষ্ঠানে সুস্বাগত। আপনি তো হাতই মিলাইতে পারেন না ওই দেখলাম না তো চলে গেছে অনেকজন ছিল তো বুঝতে পারেন সম্রাট ভাই
এই আল্লাহ একজনে থাকি আমরা তিনজনে একলা থাকি করলে সবার সাথে খেলা হবে। একটু দূরে থাকি একটু দূরে দাঁড়ায় সম্মানিত অতিথিবৃন্দ, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আপনারা অনুগ্রহপূর্বক এলোমেলো না দাঁড়িয়ে নিজ নিজ আসন গ্রহণ করুন। ধন্যবাদ। And support allegiance to the government of Bangladesh. In that case, we revolt and show our allegiance to the government of Bangladesh. Alpihar radio station থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার বইতে লেখা আছে ছোট্ট বই এনেছি আপনাকে
আর আমি আমার কাছে তখন উনি বলেন যে একটা ভালো অফিসার তো আমি ভালো অফিসার তো সবাই তাকে দেবো কিন্তু বুঝতে পারছি বলে দেবো না তোমার জায়গায় ভালো লাগে আমার ভালো লাগে আপনার লাগবে যায় জানি না সেই পাকিস্তান যাচ্ছে ক্যাপ্টেন পাঠানো থাকে সিএনসি সেক্রেটারি তার পাঠিয়ে দিলাম উপস্থিত মন্ডলী, আপনারা অনুগ্রহ করে নিজ নিজ আসন গ্রহণ করুন। আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে যাচ্ছি। এখন পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত পাঠ এবং দোয়া পরিচালনা করবেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাঈম। সম্রাট ভাই এখন কোরআন তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করবেন লেফটেন্যান্ট নাঈম। আপনারা অনুগ্রহ করে নিজ নিজ আসন গ্রহণ করুন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. সূরা বাকারা আয়াত 285 এবং 286। এসব হচ্ছে রাসূল তাতে ঈমান এনেছে যা তার উপর তার প্রতিপালকের পক্ষ হতে নাযিল করা হয়েছে এবং তার সাথে মুমিনগণ তারা সকলে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে। তারা বলে আমরা তার রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, যে কারোর প্রতি ঈমান আনবো আর কারোর প্রতি আনবো না। এবং তারা বলে আমরা শুনেছি এবং তা খুশি মনে মেনে নিয়েছি।
হে আমাদের প্রতিপালক, আমরা আপনার মাগফিরাতের ভিখারি, আর আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন। আল্লাহ কারো উপরে তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন না। তার কল্যাণ হবে সে কাজই যে স্বেচ্ছায় সে করে, আর তার ক্ষতিও হবে সে কাজই যা সে স্বেচ্ছায় করে। হে আমাদের প্রতিপালক, আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তবে সেজন্য তুমি আমাদের পাকড়াও করো না, আমাদের প্রতি সেই রকমের দায়িত্বভার অর্পণ করো না যেমন তা অর্পণ করেছিল আমাদের পূর্ববর্তীর প্রতি। হে আমাদের প্রতিপালক, আমাদের উপর এমন ভার চাপিয়ে দিও না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ত্রুটিসমূহ মার্জনা করো, আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা সবাই বিসমিল্লাহ শব্দ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার এবং দুরূদ শরীফ পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصخرة الموت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দেন। বিশেষ করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি দেশবাসীর সেবার জন্য যে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ ওনাকে আপনি জান্নাতের উঁচু মাকাম দান করেন, ওনাকে আপনি সম্পূর্ণভাবে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, একই সাথে ওনার শ্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ওনাকে আপনি কবুল করে নেন, ওনাকে আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, জান্নাতের উত্তম জায়গায় আপনি ওনাকে স্থান দেন। তাছাড়া আমাদের ছেলে মরহুম আরাফাত রহমান কোকো, ওনাকে আপনি ক্ষমা করুন, ওনাকে আপনি মাফ করে দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তাছাড়া কামিল লতিফ, রেফিকুল মজিদ, মেজর কোহিনুর ছাড়া অন্য যারা দেশ মাতৃকার সেবায় নিজের উৎসর্গ করেছেন সবাইকে আপনি শহীদ মর্যাদা দান করুন। ইয়া আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন, যাতে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, নেক বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহ, আমাদের সমাবেশকে আপনি কবুল করেন, দেশকে আপনি কবুল করেন, যে জাতির সবাইকে আপনি কবুল করেন, সবাইকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি শক্তভাবে দেশের হাল ধরার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ নাইম স্যার। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে অবিসংবাদিত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া নামটি আমাদের সবার কম বেশি আবেগের জায়গা। আমরা সেই সৌভাগ্যবান প্রজন্ম যারা এই দীর্ঘতম ব্যক্তিত্বকে কাছে কিংবা দূর থেকে রেখেছি। কিন্তু বাংলাদেশের সামরিক এবং রাজনৈতিক ইতিহাসের এই দুই নক্ষত্রকে যিনি খুব কাছ থেকে দেখেছেন, দুইজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছেন, তিনি বলেন মেজর জেনারেল ফজলে আকবর। আমি স্যারকে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সুধী মণ্ডলী, মেজর জেনারেল ফজলে আকবর। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তারেক রহমান,
চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ডক্টর জুবাইদুর রহমান, বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তিন বাহিনীর সাবেক প্রধানগণ, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যবৃন্দ, বিডিআর হত্যাকাণ্ড সহ বিভিন্ন রাষ্ট্রীয় নিপীড়নে নিহত সামরিক পরিবারের সদস্যরা, সাংবাদিকবৃন্দ ও উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু ও শুভ সন্ধ্যা। আজকের এই বহুল প্রতীক্ষিত মুহূর্তে প্রথমেই আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এমন একটি অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের এই মিলন মেলা আপনাদের সবাইকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। বাংলাদেশের ইতিহাস মানেই সশস্ত্র বাহিনীর ইতিহাস। এই দেশের স্বাধীনতার প্রথম উচ্চারণ এসেছিল আমাদের কণ্ঠ থেকে। We revolt and I hereby declare the independence of Bangladesh. এই শব্দগুলো শুধু ঘোষণা ছিল, এগুলো ছিল বুক ছেড়ে বেরিয়ে আসা আমাদের অন্তরের শপথ। এই সকল উচ্চারণের সাথে জড়িত আছে রক্ত, ত্যাগ, আত্মবলিদান আর স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইতিহাস। কিন্তু সত্য বলতে কি, আমাদের এই পথ চলা কখনই সহজ ছিল না। পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে একদিনে আমরা হারিয়েছি আমাদের শ্রেষ্ঠ সন্তানদের। মেজর সিনহা, মেজর জাহিদের সাহস অফিসারদের রাষ্ট্রের চোখের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শত শত কর্মকর্তা মিথ্যা মামলায় জেল কেটেছেন, খুন হয়েছেন, চাকরিচ্যুত ও পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, পরিবার সহ নিঃস্ব হয়েছে। আজ এখানে উপস্থিত আছেন সেই শহীদদের পরিবারগুলো যারা দেড় শতকেরও বেশি সময় ধরে প্রতিদিন নতুন করে সেই দুঃসহ দিন অতিক্রম করেছেন। তাদের দাবি খুব বড় কিছু নয়, তারা শুধু সত্য জানতে চান, ন্যায় বিচার চান, কেন কোনো প্রহসন নয়। আজ এখানে উপস্থিত আছেন মেজর সিনহার মা, একজন মা যিনি রাষ্ট্রের কাছে শুধু একটু জানতে চান আমার সন্তানের অপরাধ কি। আজ এখানে উপস্থিত আছেন মেজর জাহিদের পরিবার, যার আত্মত্যাগের উপর আমরা দাঁড়িয়ে আজ আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি। আজ এখানে উপস্থিত আছেন মেজর জিয়ার পরিবার, কোর্সের সোর্ড অফ অনার পাওয়া এই অফিসার জঙ্গি তাকমা নিয়ে এখনো পালিয়ে বেড়াচ্ছেন দেশের বাইরে। কিন্তু এই সকল অবদান আজ স্মৃতির অতলে হারিয়ে যেতে চলেছে। আজ এখানে আছেন সেই অফিসাররা যারা সোর্ড অফ অনার পেয়েছিলেন, যারা কমান্ডো হিসাবে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু তাদের কপালে রাষ্ট্রের কলঙ্কের দাগ এঁকে দেওয়া হয়েছিল। এত অন্যায়, অত্যাচার ও নিপীড়নের পরেও আমরা দমে যাইনি। নীরবে কিন্তু বুকের ভিতরে আগুন জ্বালিয়ে আমরা দাঁড়িয়ে থেকেছি। আমরা প্রতিবাদ করেছি, রাস্তায় নেমে এসেছি। মেজর সিনহার পরিকল্পিত ও মর্মান্তিক হত্যাকাণ্ড, রাওয়ার নেতৃত্বে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের প্রতিবাদ ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘদিন ক্রস ফায়ারে বিরত থাকতে বাধ্য করেছিল এবং অত্যাচারী ভিত নড়বড় করে দিয়েছিল। জুলাই বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবস্থান জাতিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে অটল থাকার সাহস জাগিয়েছিল। সে সময় বিভিন্ন ডিএইচএসে এবং তাদের সন্তান ও পরিবার সহ সশস্ত্র বাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসা এবং এই আন্দোলনকে বেগবান ও সাফল্যের দ্বারপ্রান্তে পরিণত করেছিল। সেদিন মানুষ বুঝেছিল সশস্ত্র বাহিনীর জনগণ
সশস্ত্র বাহিনী কখনো জনগণের বিপরীতে দাঁড়ায় না, কিন্তু দুঃখের বিষয় হলো সশস্ত্র বাহিনীর এ সকল অবদান বারবার অস্বীকার করা হচ্ছে, বিকৃত করা হচ্ছে। দীর্ঘ 1.5 যুগ ধরে নিগ্রহ ও বঞ্চনার শিকার এ সকল অফিসার আজও ন্যায় বিচার আশায় দিন গুনছেন। শুধু মণ্ডলী, এবার আমরা একটু অতীতে ফিরে তাকাতে চাই, কারণ অতীতের শিক্ষা আমাদেরকে আবার সম্ভাবনা ভবিষ্যতে নির্মাণে পথ নির্দেশনা হতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে দিয়েছিলেন আত্মবিশ্বাস, মর্যাদা ও শক্ত ভিত্তি। তিনি জানতেন একটি শক্তিশালী রাষ্ট্র মানে একটি সম্মানিত সশস্ত্র বাহিনী। একইভাবে দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বাহিনীকে রাজনীতির হাতিয়ার না বানিয়ে বরং রাষ্ট্রের রক্ষাকবচ হিসাবে মর্যাদা দিয়েছিলেন। সার্বভৌমত্ব মানে শুধু মানচিত্র নয়, সার্বভৌমত্ব মানে মাথা উঁচু করে বাঁচার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, অন্যায়ের সামনে না করার সাহস। জনাব তারেক রহমান, আজ আমরা আপনার কাছে কোনো বিষয় সুবিধা চাই না, আমরা শুধু চাই ন্যায় বিচার। আমরা চাই আমাদের সদস্যরা ও সন্তানেরা যেন আর কোনো রাষ্ট্র হাতে অপমানিত না হন। আমরা চাই সশস্ত্র বাহিনী আবার তার গৌরব ফিরে পাক। আপনি শহীদ জিয়ার সন্তান, আপনি মরহুমা বেগম খালেদা জিয়ার উত্তরসূরি। এই নামগুলো শুধু পরিচয় নয়, এগুলো দায়িত্ব। আপনার ঘোষিত 31 দফা আজ এই দেশের মানুষের মুক্তির এবং আকাঙ্ক্ষার সনদ। সেই পথ চলায় আমরা আপনার পাশে আছি। ইনশাল্লাহ আপনার নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে যেখানে একজন সৈনিক মাথা উঁচু করে বলতে পারবে, আমি রাষ্ট্রের গর্ব, রাষ্ট্র আমার গর্ব। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসের এই মহানায়ক সেনাবাহিনীর গৌরব বাতিল জেনারেল জিয়া এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের এই বিশ্বাস, এই প্রত্যাশা, এই শক্তি আমার বক্তব্য সমাপ্ত হচ্ছে।
রহিম। প্রথমে আমি 57 শহীদ ফ্যামিলির পক্ষ থেকে রেসপেক্টেবল চেয়ারম্যানকে বলতে চাই our deepest condolences for your loss. আসলে এই বিষয়ে বলতে দেওয়ার ভাষা নাই। যারা হারায় আসলে তারাই বুঝে। একটা স্মৃতি শেয়ার করতে চাই। আমার একটা খুব কষ্ট করার সময় আমাকে এক মুরব্বী বলেছিলেন, বাবা মনে রাখো, যার বাবা মা নেই তার সাথে আল্লাহ আছে। সো ওই সময়টা এই কথাটা আমাকে প্রচুর সাহস আর শক্তি দিয়েছে সংগ্রাম করার জন্য। তো রেসপেক্টেবল চেয়ারম্যান, প্লিজ রিমেম্বার ইউর নট অ্যালোন। আমাদের 57 শহীদ ফ্যামিলির একটাই চাহিদা, ভেরি সিম্পল, বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার। বিগত সরকার আমলে অন্যায়ভাবে যত নির্যাতিত, চাকরিচ্যুত সেনাবাহিনী এবং বিসিএস কর্মকর্তা তাদের নিয়ে বিচার প্রতিষ্ঠিত, শাহবাগ চত্বরের হত্যার বিচার, দলমত নির্বিশেষে যত মানুষ খুন হয়েছে, নির্যাতিত হয়েছে তাদের নিয়ে বিচার, শহীদ ওসমান হাদির হত্যার বিচার। আসলে বলতে গেলে তো শেষ হবে না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, উইথ ডিউ রেসপেক্ট, আমার মতামতে আমার মনে হয় না আজকে এই বিষয়ে চেয়ারম্যানের কিছু বলার প্রয়োজন আছে, কারণ আমরা জানি রেসপেক্টেবল চেয়ারম্যান যখন সুযোগ হবে তিনি এই সব হত্যার বিচার করবেন। সব কথা তো ভাষায় বলতে নেই, হৃদয়ের দামে বুঝে নেই। আমরা সবাই অনেক সাফার করেছি in some shape or form, but we are a military family and we have faith that no atrocity will go unanswered. এখন একটা খুব ক্রিটিক্যাল একটা সময়, সামনে আমাদের অনেক চ্যালেঞ্জেস এবং অবস্টিকলস আছে, ইনশাআল্লাহ আমরা সব ওভারকাম করব। অনেক পলিসি রিলেটেড ডিসকাশন করতে চেয়েছিলাম, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত অনেক ইস্যুতে কথা বলতে চেয়েছিলাম, বাট ইলেকশন ইজ অনলি 5 days away, টাইম ইজ লিমিটেড, তাই সময় আর নষ্ট করলাম না। থ্যাংক ইউ। বাংলাদেশ জিন্দাবাদ। অফিসারদের জন্য সবাই শুভকামনা, কিন্তু বিশ্বকামনা করা হবে, কারণ তারা সবাই তেল কামানো। এর আগে সেনাবাহিনীর প্রধানমন্ত্রীর অবমান অপদস্থ করার অনুপাতে বের করে দেখা যাচ্ছে এক বছর অফিসারকে আরেকদল চাকরি উচ্চুত হয়েছে, শরীর শেখ হাসিনা সরকার হাস্যকর হবে। তাই এই হলো তার চেষ্টা করা 4 বছর শাসন করা আমাদের 5 বছর একজন সাংসদের মধ্যে শুধু তারা Bismillahirrahmanirrahim. Honorable Chairman, Bangladesh Nationalist Party, Madam Jubair Rahman, my senior generals, senior officials, distinguished guests, and dear media persons. Assalamu alaikum wa rahmatullahi. It's a great honor for me to be here, and to be very honest, we five have been waiting for this day for a long time, because when those who serve for the country, for the nation, they have an emotional bonding than any other things. And I believe that
Bangladesh Nationalist Party is inspired to build a nation inspired by the freedom that we achieved under the great leadership of President Zia Rahman. Regarding our matters, we served for the country, we went to call out for the duty. On 25th February 2009, পিলখানা বিদ্রোহ যখন সংগঠিত হচ্ছিল, প্রথম যে কয়জন মানুষ পিলখানাতে তাদের অফিসারদেরকে বাঁচানোর জন্য অস্ত্র হাতে গিয়েছিল, সেই 5 জনের ভিতরে আমরা ছিলাম। পরবর্তীতে শেখ হাসিনা দরবারে যারা ন্যায় বিচারের জন্য, সুষ্ঠু ন্যায় বিচারের জন্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যেই থাকুক না কেন তাদেরকে বিচারের আওতায় আনার জন্য যারা সোচ্চার ছিল, তাদের ভিতরে আমরা ছিলাম। পিলখানা পরবর্তী তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে চলার জন্য এবং শেখ হাসিনার তথাকথিত রিপোর্টকে চেঞ্জ করতে না দেওয়ার জন্য যে মানুষগুলো সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করেছিল, তার ভিতরে আমরা ছিলাম। আমাদের অপরাধ ছিল অনেক বড়, কারণ আমরা দেশকে ভালোবেসেছিলাম, সেনাবাহিনীকে ভালোবেসেছিলাম এবং আমরা একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ডের ন্যায় বিচার চেয়েছিলাম। এবং এর ফলশ্রুতিতে যে অমানসিক নির্যাতন আমাদের মধ্যে চালানো হয়েছে, তা যদি আমি কিছুটা বর্ণনা করতে চাই, আমি বিবাহের 10 দিনের মাথায় আমাকে আয়না করে তুলে নিয়ে যাওয়া। আমার সদ্য বিবাহিত স্ত্রী, তার মেন্টাল যে স্টিগমা, সেটা আজও কাটেনি। আমাদের একজনের স্ত্রী ছিলেন ক্যান্সার পেশেন্ট, তাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমাদের একজন ছিলেন, তার বাচ্চা মাত্র 4 বছর বয়স, সে জটিল রোগে আক্রান্ত ছিল, তাকে তুলে নিয়ে যাওয়া হয়। যে নৃশংসতা, যে পৈশাচিকতা আমাদের মধ্যে চালানো হয়েছে, সেটা শুধুমাত্র আমাদের সোজার ক্ষত চিহ্নের ভিতরে সীমাবদ্ধ না। আয়নার পর 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং জেল থেকে বের হওয়ার পরে 12 বছর এই দেশের এক বড় জেলে আমরা আবদ্ধ ছিলাম। আমি নিজে ব্যক্তিগতভাবে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি এবং 12টি বছর আমি এই দেশে আসতে পারিনি। তোর মধ্যে আমার বাবা স্ট্রোক করেছেন, পক্ষাঘাতগ্রস্ত। আমাদের একজনের বাবা স্ট্রোক করে ইন্তেকাল করেছেন, একজনের মা স্ট্রোক করে আর শয্যাশায়ী, কথা বলতে পারেন। এই একজনের স্ত্রী মানসিকভাবে যে আঘাত পেয়েছেন, সেটি আজ পর্যন্ত বেরোতে পারে। দেশকে সার্ভ করতে গিয়ে, বাংলাদেশের জন্য করে থাকার জন্য শেখ হাসিনা এবং তার পরবর্তী রিজিয়ন জাতীয়তাবাদী বিশ্বাস, সব ন্যায়পরায়ণ এই সমস্ত অফিসারদের খুন করেছে এবং জুলুমের চরম সীমায় তারা পৌঁছে গিয়েছে। আমি বিশ্বাস করি যারা তারেক রহমান আমাদের এই ক্ষতটা কিছু হলেও উনি উপলব্ধি করতে পারেন এবং আমি মনে করি উনি আরো বেশি পারেন। আমি আমার বাবার সেই আগের হাসিটা দেখতে পাই না। ক্যাপ্টেন ফুয়াদ স্যারের বাবু ইন্তেকাল করেছেন, উনি ওনার বাবাকে আর জড়ায় ধরতে পারেন না। রাজীব স্যারের মা প্যারালাইসিস হয়ে উনি কথা বলতে পারেন না। রাজীব স্যার তার মায়ের ভাষা শুনতে পায় না। রেজা স্যারের মা, উনিও অসুস্থ হয়ে শয্যাশায়ী, উনি আর তার ছেলেকে জড়িয়ে ধরতে পারেন না। এবং এই যে বেদনা, এই কষ্টটা আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব খুব ভালো বুঝেন, কারণ উনিও চরম নির্যাতনের শিকার। উনিও ওনার ছোট ভাইকে আর জড়িয়ে ধরতে পারেন না। ওনার মায়ের হাতের সেই একসাথে আলিঙ্গন উনি করতে পারেন না। এই ফ্যাসিজমের এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার যারা নির্যাতনের শিকার হয়েছে, আপনার কাছে আমাদের আবেদন থাকবে
আমরা বেশি কিছু চাই না। ফজলিলাই স্যার বলেছেন, রাকিব বলেছেন, একটি সুষ্ঠু ন্যায় বিচার চাই। বন্ধুদের সাথে যারা জড়িত তাদের একটি সুষ্ঠু বিচার চাই, যে কোনো মূল্যে। পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার চাই। আমি জানি এই বিচার প্রক্রিয়াটা কঠিন, কিন্তু আমি বিশ্বাস করি আপনি যদি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুহাত ভরে দিন, সময় এসেছে দেওয়া, এবং আপনিও এই জনগোষ্ঠী, আমার দৃষ্টিতে বেসামরিক কর্মকর্তাদের চেয়ে সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হচ্ছে সবচেয়ে বঞ্চিত, কারণ তারা মুখ ফুটে বলতে পারে না। তারা সেই অনার, প্রাইড, প্রেজুডিস, এই স্টিগমার ভিতরে তারা আটকে থাকে। আপনি তাদের প্রতি লক্ষ্য রাখবেন এবং সুবিচার করবেন। ধন্যবাদ। সবচেয়ে বড় জাতীয় দল বিএনপি 22 এসেছিল জুলাই দশক। রাজপথ ছাত্র দল অবশ্য মানুষ যেমন 50 বছর দিতে পারল, পরিণত হতে জুলাই বীরভূতি হয়েছে পুলিশের ভবিষ্যৎ ঠিক করে দেয়। স্বাভাবিক নিজের জামান ফায়দা। আসসালামু আলাইকুম প্রিয় চেয়ারম্যান জুবাইদ আহমেদ। জুলাই অফিসারদের ভূমিকার কথা আমরা ইতিমধ্যেই অনেক জেনেছি। আমরা এই আন্দোলনে যুক্ত হয়েছিলাম প্রধানত সার্বভৌমত্ব বিবেচনায়। সার্বভৌমত্বের সংকট ছিল, যেটা ধীরে ধীরে গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংবিধান সবই খেয়ে দিচ্ছিল এবং ফ্যাসিস্ট কায়েম করেছিল। আমরা দীর্ঘ 15 বছর আমরা নির্যাতনের নিষ্পেষণের মধ্যেই ছিলাম। আপনি জেনে খুশি হবেন যে এই আন্দোলনে নেতৃত্বে যে সব অফিসার ছিলেন তারা সবাই এই সাথে জাতীয়তাবাদী দলে সংযুক্ত হয়েছিল এবং আপনার আস্থা রেখেছিল। মিরপুর ডিওএইচএসের সেই 2 তারিখের ঘটনা সবকিছু বদলে দেওয়ার সুযোগ সৃষ্টি করেছিল। অকাতরে আমাদের মিরপুর ডিওএইচএসের অফিসাররা বৃষ্টির মধ্যে নেমে এসেছিল। আমরা অনেকেই এই ফলে সাথে ছিলাম এবং সেই বৃষ্টিটা এতটাই ছিল যে অন্য যে আন্দোলনের মাঠে থাকা ছাত্র জনতাকে উৎসাহ ছিল একদিকে যেমন, তেমনি সামরিক নেতৃত্বকে 3 তারিখে সঠিক সিদ্ধান্তটা নিতে ব্যাপকভাবে সাহায্য হয়েছিল। জুলাই আমার এই জুলাই বদলে দিতে চায় বাংলাদেশ। যেভাবে চলেছে সেভাবে আর চলতে চায় না। 31 দফা কিংবা গতকালকে যে নির্বাচনী ইস্তেহার, সেটা থেকে সবাই চাচ্ছে যে আপনি এই ফ্লাইটটা নেন, যেই ফ্লাইটে নিয়ে বাংলাদেশকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেবেন। আপনার সামনে আজকে যে উপস্থিতি, আপনি এটা কোনো সাধারণ উপস্থিতি নয়। আপনি খুশি হবেন, এখানে সবাই নিজের আগ্রহে
স্মার্ট পদ্ধতিতে অনলাইনে রেজিস্ট্রেশন করে আমাদের দলের জন্য সবাই কিছু সাজেশন দিয়েছে, তো সেগুলো আমরা আপনার কাছে পৌঁছে দেব। এই উপস্থিতি কোনো সাধারণ উপস্থিতি নয়, সকলে সার্বভৌমত্ব দীক্ষায় উদ্বুদ্ধ এবং নেতৃত্বের বিশেষ গুণাবলীতে সমৃদ্ধ। আপনি এই উপস্থিতিকে বা এই সমাজকে কাজে লাগাতে আপনার হাতকে শক্তিশালী করে নেবেন। আপনার উন্নয়নের সেই প্রজেক্টগুলো আপনি ইতিমধ্যে বিবৃত করেছেন, সেখানে অনেক দক্ষ নেতৃত্বের প্রয়োজন হবে। আশা করি এখানে নিয়ে উপস্থিতি হয় এই মিলিটারি ট্যালেন্টগুলোকে আপনি কাজে লাগাবেন। আপনার সেই দিন 25 ডিসেম্বর আপনি যেদিন এসে হাত তুলে দোয়া করেছিলেন এবং জাতির জন্য দোয়া করেছিলেন অনন্য একটি ভাষণে, সেদিনই আমরা বুঝতে পেরেছি আপনি এই ফ্লাইটটা নেওয়ার জন্য প্রস্তুত। কারণ আমরা গভীরভাবে বুঝতে পারি বিএনপি একটা প্যাকেজ নিয়ে বাংলাদেশের সামনে এসছে ভোটারদের তাদের মতামত দেওয়ার জন্য। এই প্যাকেজে 5টা জিনিস আছে। প্রথমত স্বাধীনতা, যা উই রিভল্ট এবং উই রিভল্টের মাধ্যমে শুরু হয়েছিল। দ্বিতীয়টা হচ্ছে সার্বভৌমত্ব। আমি এই জন্য বলছি যে অন্য দলে আমরা দেখেছি স্বাধীনতার কথা বলেছে কিন্তু সার্বভৌমত্ব কম্প্রোমাইজ করেছে। আবার কেউ হয়তো সার্বভৌমত্বে শক্তিশালী অবস্থান দেখাচ্ছে, তাদের স্বাধীনতায় কোনো ধরনের স্টেক নেই, ঋণাত্মক স্টেক। আপনার রয়েছে জনগণের আস্থা এবং রাষ্ট্র পরিচালনার পারঙ্গম সুবিস্তৃত সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে, বিস্তারিত কর্ম পরিকল্পনা। বাংলাদেশের মাটি, পানি, কৃষক, মাছ এবং পরিবেশ সম্পূর্ণটাই এটাতে আছে। সেই জন্যই আমরা আপনার আস্থা রাখতে চাই। আমাদের জুলাই একটা আকাঙ্ক্ষা বলেছি, এই জুলাইয়ের আকাঙ্ক্ষার বড় যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষা। 4 কোটি নতুন তরুণ শুধু না, কৃষক যারা গ্রাফিতি লিখেছিল তারা একটা বিশেষ আকাঙ্ক্ষা নিয়ে বড় হচ্ছে, তাদের চাহিদা অনেক। দেশের বাংলাদেশ দেখেছি, আপনি তরুণ প্রজন্ম অন্য একটা বাংলাদেশ চাচ্ছে। আমি জানি আপনি সেই বাংলাদেশ নির্মাণ করার জন্য একেবারে প্রস্তুত। আমি জুলাইয়ের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার কাছে ছোট্ট কিছু জিনিস চাই। প্রথমত, আপনি এই জুলাই নির্বাচিত হলে আপনি এই জুলাইয়ের অভিভাবকত্ব গ্রহণ করবেন। আপনি অনেক সময় খুব জেনারেসলি আপনি বলেছেন না, এই জুলাইয়ের সভা, হ্যাঁ জুলাইয়ের সভা, তবে জাতীয় নেতৃত্ব যেন জুলাইকে ধারণ করে, বরণ করে এবং এগিয়ে নিয়ে যায়। জুলাই ছাড়া কোনোভাবেই নতুন একটা সমৃদ্ধ বাংলাদেশ সম্ভব হবে বলে আমি মনে করি না। আর একটা জিনিস আমি বলবো, এই নির্বাচনে বা তার আগে আমরা কিছুটা অবহেলা করেছি। আমাদের দেয়ালে যে গ্রাফিতিগুলো ছিল সেগুলো আমাদের পরবর্তী প্রজন্মের আকাঙ্ক্ষা লেগেছিল, সেগুলো মোস্তাই মুছে গেছে। আপনি নির্বাচিত হলে চাহিদা আমার ছোট পার্টিটা করবেন, আমি এটা চাই। আর একটা জিনিস চাইবো যে সামরিক বাহিনী, আমরা সামরিক বাহিনীর সদস্য, আমরা একটা শপথের মধ্যে আবদ্ধ। তো আমরা চাই এই সামরিক বাহিনী আর কখনো ব্যক্তিগত দলীয় প্রয়োজনে বা কোনো মানব বা কল্যাণকর বা মানবতা বিরোধী কাজে সম্পৃক্ত হবে না। আমি আরো চাই এবং ঘোষণাও বলতে চাই, আর কখনোই 50 কোটি টাকা থেকে রং করে 500 কোটি টাকায় বিক্রির আয়োজনকে উৎসাহিত করবে না। ধন্যবাদ। সাধারণ মিডিয়া